তুমি যখন অ্যান্টেরিয়র চেস্ট অস্কালটেড পারকাস করলে তুমি রিপোর্ট করছো এক্সামিনেশন তুমি বলে আই হ্যাভ কমপ্লিটেড মাই এক্সামিনেশন ইন মাই এক্সামিনেশন I found bilateral resonant percussion note on both sides and river dullness at its physiological position. হয়ে গেল তুমি একটা কোশ্চেন ইনভাইট করে নিলে তখন তুমি বললে এটা এখানে একটা বাড়তি কোশ্চেন হয়ে গেল তোমার, ঠিক আছে? এবার তোমার তখন তোকে কোশ্চেন করতে পারে তাহলে তো লিভার ডালনেসটা উপরে যেতে পারে না নিচে যেতে পারে, এটাকে প্রিপেয়ার করে রাখো, তাহলে তুমি ওই কোশ্চেনটাই ঢুকে গেলে, ঠিক আছে? নিজেকে ম্যানেজ করতে হবে, কোশ্চেন তুমি ইনভাইট করাবে এক্সামিনারকে, তুমি যে পথে নিয়ে যেতে চাও সেইভাবে প্রিপেয়ার করে রাখো, ঠিক আছে? এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি তুমি রিজনেন্ট বললে বা কিছু পেলে, ধরো সত্যি কোনো পেশেন্ট, আমরা মেজরিটি পেশেন্ট চেষ্টা করবো খুব স্টেবল পেশেন্টকে, হয়তো কিছুই থাকবে না তার, হ্যাঁ, কোনো জাস্ট আমরা তো প্রসেসটা দেখবো, কোয়েশ্চেনিং হবে তখন। তো কোয়েশ্চেনিংয়ে তোমার বলা হলো এবার রিজনেন্ট, বসো রিজনেন্ট তুমি পেলে, তাহলে রিজনেন্ট তাহলে কি কি ধরনের নোট হয় তোমাকে জিজ্ঞেস করবে, হোয়াট আর দ্য টাইপস অফ নোটস, তাহলে হাইপার রিজনেন্ট, রিজনেন্ট, ডাক, আর না চেস্টেই টিম্পানিক সাউন্ড আমরা চেস্টে পাই না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চেস্টে পাবো তিনটে, একটা হচ্ছে হাইপার রিজনেন্ট, একটা রিজনেন্ট, আর একটা হচ্ছে ডাল। এবার হাইপার রিজনেন্ট কোথায় পাওয়া যায়? হাইপার রিজনেন্ট পাওয়া যায় নিউমোথোরাক্সে, রিজনেন্ট নরমাল লাং চেস্টে, আর ডাল কোথায়? ডিফিউশন এন্ড কনসলিডেশন। এইবার ডিফারেন্সিয়েশন আসবে, তাহলে তুমি হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট কনসলিডেশন and diffusion? তাহলে তুমি এখানে বলবে from percussion point of view, dull percussion can be of two types. One is stony, another is woody. এবার stony is equivalent to the diffusion and woody is equivalent to your consolidation. এবার এক্সামিন বলে তুমি কি করে বুঝবে যে এটা stony না woody, তুমি বুঝলে কি করে? তো stony আর woody এর মধ্যে কি হচ্ছে, যখন stony percussion হয়, জাস্ট লাইক ইউ আর পারকাসিং অন আ স্টোন, তাহলে তখন যে একটা কি হবে, স্টোনের সাথে হাতে এই যে এই ফিঙ্গারটা যখন তুমি দিচ্ছ একটা পেন ফিল হবে, ঠিক আছে? সো নট অনলি দ্য ডাল বাট অলসো ইউ উইল ফিল সাম পেন অন ইউর পারকাসন ফিঙ্গার, ঠিক আছে? তার সাথে এবং ফিলটাও হবে, সাউন্ডটাও হবে ওই স্টোনের উপরে করার মতো। আর উডের মতো করার হলে এটা তো এরকম জাস্ট মানে ভালো উড হলে যেমন হবে, ঠিক আছে? এরকম থার্ড লাইক, আর এটা দেখো কোনটাই তো ইয়ে না, ধরো এখানে স্টোনি, আর যখন উডি পাবে তখন এরকম একটা ঢক ঢক করে একটা আওয়াজ পাবে, ঠিক আছে? এটা খুব শক্ত একটা আওয়াজ পাবে, ঠিক আছে? সেটা তো ওখানে করে দেখাতে পারছি না, তো হলো তো এই দুটোর মধ্যে পার্থক্য। বাট তখনই তুমি বলবে যে যদি বলা হয় যে হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট, তুমি শুধু কিন্তু এটা থেকে বলতে পারবে না, তখন বলবে যে আই উড লাইক টু এক্সামিন দ্য হোল রেসপিরেটরি সিস্টেম টু আইডেন্টিফাই ওয়েদার ইট ইজ এ কেস অফ ইফিউশন অর। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হচ্ছে যখনই তোমাকে বলবে তুমি কি কনফার্ম করতে পারবে, তাহলে ইন ইচ কেস যেহেতু তোমাকে পার্ট অফ দ্য এক্সামিনেশন দেওয়া হয়েছে, তাই তুমি সেখান থেকে বেশি কিছু কমেন্ট করতে পারবে না, বলবে যে আমার এই এক্সামিনেশনের পয়েন্ট অফ ভিউ থেকে এটা মনে হচ্ছে, বাট আই উড লাইক টু এক্সামিন দ্য হোল রেসপিরেটরি সিস্টেম টু কনফার্ম মাই ডায়াগনোসিস। এইটা করা মানে যে তুমি জানো যে হ্যাঁ এইটুকুতে হয় না, আমাকে পুরোটা দেখতে হবে। এবার তখন তুমি কি করলে, অ্যাকচুয়ালি তুমি এক্সামিনারকে কোয়েশ্চেনটাকে ড্র্যাগ করে নিলে এক্সামিনেশনে। এবার যদি তুমি বলো যে, তাহলে তুমি বলো যে যদি কনসলিডেশন হয় তাহলে তুমি আর রেসপিরেটরি সিস্টেমেতে আর কি কি সাইন পাবে, তখন তুমি বলবে ট্র্যাকিয়া ইন দ্য মিড লাইন, তুমি বলবে পারকাশন ডাল নোট, তুমি বলবে অসকালটেশন যখন করবে তখন সেখানে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, তুমি তখন বলবে ভোকাল রিজোনেন্স ইনক্রিজ। এই চারটে কথা বলে দিলে। আর যদি ধরো ইফিউশন, তাহলে কি বলবে? ট্র্যাকিয়াল পজিশন may be in the midline in case of mild effusion, but in case of massive effusion it will be shifted to the opposite side. Percussion node will be stony dull,
অসকালটেশন নোড উইল বি কি না এখানে ভেসিকুলার প্রেসিশন উইল বি ডিমিনিশড এন্ড ভোকাল রেজোনেন্স উইল বি ডিক্রিজড। তাহলে এই যখন তুমি বলে দিলে, তাহলে এই যে চারটে কথা বলে দিলে, তাহলে তুমি অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা ড্র্যাগ করে নিয়েছো, বুঝে গেছো? এবার বুঝতে পারছো তো আমি কিভাবে বলতে চাইছি, যে এইভাবে তোমাকে কোয়েশ্চেনটা ড্র্যাগ করে নিতে হবে লাইক একটা কমপ্লিট এক্সামিনেশন। তাহলে তুমি এখানে 10-এ 10 পাওয়াটার কোনো ব্যাপারই না, ঠিক আছে? ঠিক সিমিলারলি এইবারে আমি চলে আসি অসকালটেশনে। স্যার পিঠেরটা একবার একটু বলে দিন। হ্যাঁ পিঠেরটা যাচ্ছি তো, ভুলে গিয়েছিলাম। আচ্ছা দাঁড়ালেই হবে। এবার এখানে যখন ব্যাক হবে, ব্যাকের পজিশন সবসময়তেই তোমাকে একটু এক্সপ্যান্ড করে দিতে হবে যাতে স্ক্যাপুলাটা সরে যায়। তাহলে এই হাত এইভাবে কাঁধে রেখে পজিশনিং করিয়ে দিতে হবে পেশেন্ট, ঠিক আছে? তাহলে ও হাতটা এই কাঁধে রাখতে বলবে, যেখানে আপনি রাখুন, এখানে রাখুন, সামনে একটু ঝুঁকে বসুন, হলো? তারপরে তুমি কি করবে, ব্যাকে আমরা জেনারেলি ফিশবোন প্যাটার্নটাই দেখি, তোমাকে এপেক্স বা এইগুলো দেখার খুব একটা দরকার পড়ে না, ঠিক আছে? তো আমরা যেটা বলবো সেটা এটাই করতে। স্ক্যাপুলার উপর দিকে আছে, দেখে নিলাম দুদিকে, ঠিক আছে? হয়ে গেল না, হয়ে গেল। স্ক্যাপুলার ইন্টারস্ক্যাপুলারটা পারপেন্ডিকুলার নাকি মানে আঙুলটা ওরকম না, হাতটা এরকম ভাবে রাখতে বলে না, এরকম এই 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 ঠিক আছে, হলো? আচ্ছা, এবারে যখন এই যে পারকাশন করতে বলা হলো, পারকাশনে একই রকম ভাবে একই আনসার দেবে। এরপরে যখন তোমাকে অসকালটেট করতে বলা হবে, আচ্ছা যদি বলা হয় যে তুমি ধরো তোমাকে এরকম ভাবে বলা হলো যে প্যালপেশন অফ দ্য ব্যাক, প্যালপেশন অফ দ্য ব্যাক যদি বলা হয়, তাহলে কি কি দেখবে বলো তো? টেম্পারেচার দেখবো, চেস্ট মুভমেন্ট দেখবো, আর ভোকাল ফ্রেন্ডস। একটা হচ্ছে মেজারমেন্ট, ওটা বলছে মুভমেন্ট। মেজারমেন্ট একটা হচ্ছে তোমার কোন জায়গায় লোকাল টেম্পারেচার রেজ আছে, কিছু আছে কিনা, ইন্টারকস্টাল টেন্ডারনেস আছে কিনা, আর হচ্ছে ভোকাল রেজোনেন্স, ভোকাল ফ্রেমিটাস। ভোকাল ফ্রেমিটাস যখন দেখা হয়, যদি বলে কি করে দেখাও, আমি এটা পরীক্ষাতে নেই, মানে পরীক্ষার ফরম্যাটে নেই, আমি তাও দেখিয়ে দিই। যদি ভোকাল ফ্রেমিটাস যখন দেখাবে, তোমরা বইতে পড়েছো যে এরকম ভাবে এক দিয়ে হাত এরকম দেবে, এই হাত দিয়ে তুমি বলবে যে এটাকে 11 বা 99 বলবে, কিন্তু আমি তোমাকে স্মার্টনেস বলবো, ঠিক আছে? অল ইন্টারন্যাশনাল সোসাইটি বডি তোমার এখান দিয়ে বলবে এইভাবে করতে। ওটা কন্ট্রোভার্সি আছে। হ্যাঁ, টেল মি 99 ঠিক অ্যান্টেরিয়রেও তাই, ব্যাস, আর কিছু নয়, ঠিক আছে? আর এই জায়গাটাতে, হ্যাঁ ঠিক আছে, আর কিছু কিন্তু নয়, এই জায়গাতে তিনটে সাউন্ড তুমি শুনে নিলে, দিস স্মার্টনেস, কারণ তোমাকে এখানে হোল এক্সামিনেশন করতে বলা হচ্ছে না, ঠিক আছে? বসো। তো এটা হলো স্যার চেস্ট এক্সপেনশন বললে ওটার সঙ্গে সঙ্গে কি মেজারমেন্টটাও করে নেবো, দুটো একসঙ্গে করবো না শুধু ওটাই, কোনটা? প্যালপেশনে মেজারমেন্ট আসে না, প্যালপেশনে কোশ্চেনটা তো দেবে আমাকে কি, স্পেশাল এক্সামিনেশন, আমাকে কোশ্চেন কি দেবে? চেস্ট এক্সপেনশন কি মানে অনলি এক্সপেনশন দা, মানে সেটা হাত দিয়ে, তাই তো? মানে এটা মেজারটা করবো না স্যার। পারকাশনে কি কার্ডিয়াক ডায়াগনোসটা ইনপুট করব? পারকাশনে মানে যখন পারকাশনে আমি চেস্ট এক্সপেনশন, তখন লিভার ডায়াগনোসিস সঙ্গে কি কার্ডিয়াক ডায়াগনোসটা বলতে হবে? আর ফিজিওলজিক্যাল সাইড, কিন্তু সিগনিফিকেন্সটা আমাদের বেশি হচ্ছে লিভারে, সেই জন্য বেশি না বলে আমি শুধু লিভার অব্দি যেতে বলেছি, এই জন্য বেশি কথা বলার দরকার নেই, জিজ্ঞাসা করলে তুমি বলবে এক্স্যাক্টলি, ঠিক আছে? স্যার ল্যাটারাল সাইডটা কখন? কারণ তুমি যখনই এরকম কথা বলবে, আমি তোমাদের বারবার একটা কথাই বলার চেষ্টা করছি যে অনেক কিছু মানে মেডিসিন কেন, যে কোনো সাবজেক্টের অনেক কিছু গ্রে জোন আছে, ঠিক আছে? কোনো জায়গায় মানে কন্ট্রোভার্সি আছে সব জায়গা নিয়ে, তো সেই পরীক্ষা হলে কোনো কন্ট্রোভার্সিয়াল আনসার দিতে যাবে না বা সেই কমেন্টটা করতে যাবে না, সেটা হলেই একটা বিপদ তৈরি করবে তুমি নিজেকে। স্ট্রেট ফরওয়ার্ড ইজি থিং, ঠিক আছে? এটা হচ্ছে তোমার পাসিং এর থাম্ব রুল, গুড মার্কস পাওয়ারও থাম্ব রুল। তোমার থেকে অনেক ধরো তুমি প্রচুর জানো, কিন্তু আরেকজন হচ্ছে অত বেশি জানে না, কিন্তু ও স্মার্টনেস দিয়ে তোমার থেকে নাম্বার বেশি পেয়ে বেরিয়ে যেতে পারে,
ঠিক আছে, কারণ কন্ট্রোভার্সিতে ঢুকবে না। এই কথাটা তোমাকে বুঝতে হবে। পরীক্ষা একটা আলাদা জিনিস, আর এমনি জ্ঞান অন্য জিনিস, ঠিক আছে? কারণ এগুলো তোমার জীবনেও কোনোদিন লাগবে না। তোমার যদি না তোমার আবার কোনো এক্সামিনেশন আছে, কিছু কিছু জিনিস লাগবে, সেই জন্যই ওই স্মার্ট এক্সামিনেশন। আচ্ছা, এবার অসকালটেশন। অসকালটেশন আমরা অ্যান্টেরিয়ারে অসকালটেশন আমরা জেনারেলি দিই না, আমরা ব্যাক অসকালটেশনই দিই, ঠিক আছে? তো ব্যাক অসকালটেশন যখন দেবো তখন একই রকমভাবে ওরকমভাবে আমরা কনসেন্ট নিলাম, কনসেন্ট নিয়ে তাকে বললাম যে আজকে আমি তোমার ব্যাকটা একটা পিঠটা একটা যন্ত্র দিয়ে আমি একটু শুনবো, স্টেথোস্কোপই বলবে, কারণ পেশেন্ট স্টেথোস্কোপ জানে, স্টেথোস্কোপ দিয়ে আমরা শুনবো, আর কিছু পরীক্ষা করবো। এই আর কিছু পরীক্ষা করবো এই কথাটা মানে আমি কিন্তু ভোকাল রেজোনেন্সটা দেখবো সেটা বলেই দিচ্ছি, ঠিক আছে? কিন্তু এইটা করতে হবে, ভুলে গেলে হবে না, যেটা সবাই ভুলেছো। তো কি করতে হবে? তো ফার্স্ট বসলো, একই রকম ভাবে পজিশনিং হলো, তাকে সামনে করলাম, তারপরে প্রথমে তাকে আমি বলবো যে তুমি জোরে শ্বাস নাও, ছাড়ো, শ্বাস নাও, ছাড়ো, শ্বাস নাও, ইকুয়াল দুদিকে দুবার মাত্র, শ্বাস নাও, ছাড়ো, 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 শ্বাস নাও, ছাড়ো। এখন বলো তো 999 999 এখন বলো 999 এখন বলো 999 এখন বলো 999 এখন বলো 999 999 তো কত সেকেন্ড লাগলো? খুব বেশি হলে 20 সেকেন্ড, তার বেশি না, তাই তো? তো এটা করলে করা হয়ে গেল তোমার, ঠিক আছে? দিস ইজ স্মার্ট। তোমাকে কোনো প্রতিটা জায়গা যেতে হবে না, দিস ইজ স্মার্ট এক্সামিনেশন। টোটাল রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন এমআরসিপি বা ইউএসএমএলই এক্সামিনেশন এতে টোটাল 6 মিনিটে করতে হয়, কার্ডিওলজি 6 মিনিটে করতে হয়, নিউরোলজির একটা পার্ট 6 মিনিটে করতে হয়, মানে কত ফাস্ট! তাহলে কিন্তু সব কিছু দেখা যায়, সব কিছু দেখা যায় তাতে। তো সেই জন্যই বলছি স্মার্ট এক্সাম, তোমাদের কয়েক সেকেন্ড লাগবে এটা করতে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তুমি যদি তোমার যদি মাইন্ড ক্লিয়ার থাকে, তুমি যদি তুমি জানো কিছু, তুমি এবং তুমি যদি কনফিডেন্ট এনাফ হও, প্রতিদিন যদি শোনো, ওইটুকু সময়েই তুমি জানতে পারবে। স্টেথোটা আমরা আমাদের দেখো, আজকে আমার 2006 সালে আমি পাস করেছি এমবিবিএস, আজকে 2026, 20 ইয়ার্স হয়ে গেল আফটার পাসিং এক্সাম। আজকে আমি যদি আমার এখন স্টেথো শুনতেও লাগে না, কারণ আমি পেশেন্টের কথা শুনেই বুঝতে পারি যে তার কি ডিজিজ হয়েছে। আর এই এক্সপেরিয়েন্সটা এই লেভেলে চলে গেছে, ঠিক আছে? আমার যে দেখলাম আমি স্টেথো নিয়ে ঘুরি না এখন আর, ওকে? তো হিস্ট্রি থেকেই আমি ডায়াগনোসিস করে দিতে পারি যে কি হয়েছে না হয়েছে, সেটাই বলতে পারি। স্টেথো দিয়ে শুনলে তোমার স্টেথো ঠেকালেই বুঝতে পারা যায় তার কতটা সাউন্ড আছে, কি আছে না আছে, এটুকু বোঝা যায়। দিস ইজ বাই এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স এটাকে তোমাকে আমি কিছু দিয়ে শেখাতে পারবো না। এটা প্রত্যেকের নিজস্ব প্র্যাকটিস, নিজের ব্রেনের কানেকশন, হ্যাঁ, মানে কি বলবো, এটা মাইন্ড বডি সোলের কানেকশন। এটা তুমি কিছুতে এটাকে করতে পারবে না, যে যার মতো হবে। কেউ অনেক চেষ্টা করেও হয় না, অনেকের হয়ে যায়, এগুলো কিছু করার নেই, বুঝতে পেরেছো কথাটা? কিন্তু বেসিক জিনিসটা হয়ে যায় যদি তোমার এখানে, তুমি যখন দেখলে কি দেখবে তুমি অ্যাকচুয়ালি, তাহলে এটাই তো জানা দরকার। এই যে তুমি বললে না স্যার আমি বুঝতে পারবো কি না, তো বুঝতে পারাটা হচ্ছে যে স্ট্রাকচার্ড থিং। তুমি যখন শুনবে, তুমি তো মানে ওয়ান্ডারলি কিছু করছো না, মানে ওয়ান্ডারিং তো কিছু নয়। তোমার ফার্স্ট লক্ষ্য হচ্ছে যখনই তুমি দেখলে যে জোরে শ্বাস নাও ছাড়ো, শ্বাস নাও ছাড়ো দুবার করলে, তুমি তোমার ফার্স্ট থিং দেখলে দ্য ব্রেথ সাউন্ড। ইজ ইট ভেসিকিউলার অর ব্রঙ্কিয়াল? যদি ভেসিকিউলার হয়, কোনখানে ভেসিকুলার তুমি জানো, কোনখানে ভেসিকুলার বা ব্রঙ্কিয়াল হয় তুমি জানো, তাহলে যেখানে ভেসিকুলার ব্রঙ্কিয়াল ফিজিওলজিক্যালি থাকার কথা থাকবে। সামনে যেমন এখানে আপার পার্টে এই জায়গায় আমরা ব্রঙ্কিয়াল পাই অনেক সময়তে, আবার অনেক সময়তে আমরা পিঠে ইন্টারস্ক্যাপুলারও কখনো কখনো ব্রঙ্কিয়াল আসে, কিন্তু সেটা তোমাদের জন্য ধরার দরকার নেই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো মার্চের 25, 26, 27, 28 আমাদের ফাইনাল এক্সাম আছে, তার আগেই ঘর পুরো রেডি করে রেখে দিই, কারণ এরপরে অনেক কিছু জিনিস মানে রিপেয়ারিংয়ের জন্য বলেছি। হ্যাঁ 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 হ্যাঁ, আর ওই যেগুলো
আপনাদের স্টক যেগুলো আছে না ওইগুলোকে ওই ঘরের পাশে মানে মেন জায়গাটার বাইরে রাখতে হবে, ঘরের মধ্যেই মেন জায়গার বাইরে ওইখানে বেডগুলো আমরা অ্যারেঞ্জ করবো 4টে 4টে 8টে। হ্যাঁ আমার সাথে আমি আপনার সাথে পরে আমি ক্লাস নিচ্ছি, আমি আপনার সাথে পরে কথা বলবো। আচ্ছা তাহলে কি শুনলাম? ভেসিকুলার সাউন্ড শুনলাম, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড আছে কিনা শুনলাম। ভেসিকুলার সাইন আর ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। এবার দেখো এটা ইজ এ কমন কোয়েশ্চেন, যখনই তোমাকে অসকালটেশন করতে বলা হবে তখন তোমাকে এই কোয়েশ্চেনটা আমরা করব। তুমি রিপোর্টিং এ করলে যে স্যার যে অন এক্সামিনেশন their vesicular I get the vesicular breath sound on the both side. বলবে is it normal? It is normal. তাহলে vesicular breath sound, তাহলে তুমি what are the other sounds you know? তখন তুমি বলবে যে bronchial breath sound. তো bronchial breath sound আর vesicular breath sound how will you differentiate? is a common question. ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন, কমন কোয়েশ্চেন। কি করে করবে? দুটো জিনিসে তোমরা দেখবে, একটা হচ্ছে যে এর এরকম দেখতে হয় গ্যাপ, যেটা তোমরা সবাই বলছো যে একটা ইন্সপিরেশন আর একটা হচ্ছে এই, তাহলে ইন্সপিরেটরি ফেজ বেশি, এক্সপিরেটরি ফেজ কম, নো গ্যাপ, দিস ইজ ভেসিকুলার। ইন্সপিরেশন এক্সপিরেশন সেম উইথ এ গ্যাপ, ব্রঙ্কিয়াল। কিন্তু আরেকটা বলছো না, সেটা হচ্ছে ক্যারেক্টার। দিস ইজ রাস্টলিং লিভ ক্যারেক্টার আর দিস ইজ ফলোইং ক্যারেক্টার। এরকম সাউন্ড একটা কোনো মানে ফলো কিছু নলের মধ্যে দিয়ে থাকছে, নলের মধ্যে দিয়ে যদি সাউন্ড করলে যে সাউন্ডটা হয় সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল। ঠিক আছে, একদম সাউন্ড এরকমই শোনা যায়। ওকে, তো দুটোর ক্যারেক্টার বলতে হবে। হলো, তো এই যে দুটো জন ক্যারেক্টার বলে, তাহলে বলবে যে ডু ইউ নো এনি আদার ব্রেথ সাউন্ড আদার দ্যান দ্যাট? বলবে ইয়েস। কি জানো তুমি? সো দিস ইজ কল্ড অ্যাডভেন্টিশিয়াস ব্রেথ সাউন্ড। সো হোয়াট আর দ্য অ্যাডভেন্টিশিয়াস, এরকম স্টেপ বাই স্টেপ বলবে। তাহলে কি হবে? তাহলে তুমি কোয়েশ্চেন আর্ন করছো, টাইমটা বাই করছো। ইয়েস, অ্যাডভেন্টিশিয়াস ব্রেথ সাউন্ড। হোয়াট আর দ্য অ্যাডভেন্টিশিয়াস ব্রেথ সাউন্ড? নাও তুমি এবার বলবে, কি বলবে? ক্র্যাকলস এন্ড কি বললি? রঙ্কাই। নো, রঙ্কাই বলবো। Wheeze is a clinical সাইন, symptoms. সাইন পেশেন্টের আমাদের স্টেথো লাগে না, হ্যাঁ তো শোনা যায় বাইরে থেকে। আমরা পেশেন্টকে জিজ্ঞেস করি যে আপনার পার্টনার যখন আপনি আছেন ঘুমোচ্ছেন তখন কি বুকের মধ্যে কোনো সাই সাই করে আওয়াজ বা কোনো মিউজিক্যাল সাউন্ড শুনতে পাচ্ছে? বা পেশেন্ট নিজে এসে বলে যে আমি যখন হাঁটছি, জোরে দৌড়াচ্ছি, আমার মনে হচ্ছে বুকের মধ্যে বাঁশি বাজছে। দিস ইজ আ ক্লিনিক্যাল সিমটমস, দিস ইজ wheeze. Wheeze is not a clinical sign. Clinical sign is ronchi. So ronchi and crackles, এই দুটোই হচ্ছে অ্যাডভেন্টিশিয়াস সাউন্ড তুমি এখানে পাবে। ঠিক আছে, তো এই দুটোই কমন বলবে। তো এবার এই দুটো আবার কি জিনিস, কোথায় হয়? তো ক্র্যাকলস হচ্ছে কি? ক্র্যাকলস হচ্ছে যে তোমার যে অ্যালভিওলাই গুলো আছে, অ্যালভিওলাই গুলোর মধ্যে ফিব্রিনাস এক্সুডেটস যখন জমে স্টিকি হয়ে যায়, তখন আমরা যখন ইন্সপিরেশন নিচ্ছি তখন ওটা খুলতে একটু আওয়াজ হচ্ছে, চট করে একটা আওয়াজ হচ্ছে। ঠিক আছে, তো এই যে সাউন্ডটা, এই সাউন্ডটা হচ্ছে তোমার কি না ওই ড্রাই লিভসের উপরেতে হাঁটার মতো শব্দ। বা ইভেন তুমি এটা যদি চুলেতে এখানে রাখো, যে সাউন্ডটা হবে সেই সাউন্ডটা, দ্যাট ইজ ইয়োর ক্র্যাকলস। অ্যান্ড হোয়াট ইজ রঙ্কাই দেন? রঙ্কাই হচ্ছে যে আমাদের স্মল ব্রঙ্কিওলস or the bronchioles, larger bronchioles, তারা যখন কনস্ট্রিক্টেড হয়ে যায় তখন ডিউরিং এক্সপিরেশন, নট ডিউরিং ইন্সপিরেশন। তাহলে আগেরটা কি ছিল? ডিউরিং ইন্সপিরেশন। সো ক্র্যাকলস ইজ এ ইন্সপিরেটরি সাউন্ড, নট এক্সপিরেটরি। আর এক্সপিরেটরি সাউন্ড হচ্ছে রঙ্কাই, যখন আমরা নিঃশ্বাস ছাড়ছি তখন কি হচ্ছে সাউন্ডটা? ওই বাঁশি ঢোকার সময় আওয়াজ হচ্ছে না, কিন্তু ছাড়ার সময়। তাহলে বাঁশি যেমন হয় একদম যে জায়গাটা দিয়ে মুখ দিয়ে ফু দেওয়া হয় সেই দিক দিয়ে তো বাজে, উল্টো দিক দিয়ে কি বাজে না। তাহলে যেদিক দিয়ে বাজার কথা সেদিকেই বাজে। তাহলে এইভাবেই তৈরি হয়ে আছে জায়গাটা, যখন এক্সপিরেশনে হাওয়াটা আমাদের শরীর থেকে বেরোবে তখনই সাউন্ড ডেভেলপ করবে। দ্যাট ইজ মিউজিক্যাল।
এবার এই রংকাই আবার দুটো টাইপসের হয়। ওয়ান টাইপ ইজ মোনোফোনিক, অ্যানাদার ইজ পলিফোনিক। এটা আমি খুব কমনলি কোয়েশ্চেন করি যে হুইচ ওয়ান ইজ মোর ডেঞ্জারাস, মোনোফোনিক অর পলিফোনিক? ওয়াই মোনোফোনিক? বলেছিল এটা। Why monophonic is more dangerous? সবকটা একই লেভেলে ডাইলেটেড আছে আর So it's a এটা ওটা তো মানে cause বললে তার আগে স্টেপ যেতে হবে। এটা মানে Monophonic means একভাবে a আছে। fixed একভাবে obstruction. আছে, হ্যাঁ। Fixed Fixed obstruction obstruction। at a fixed site. একটা জায়গাতে কোনো fixed obstruction, and that fixed obstruction means সেখানে তোমার কোনো টিউমার আছে Tonsil। বা লিম্ফ নোড আছে, লিম্ফ নোড কম্প্রেস করে রয়েছে। তাহলে সেই ফিক্সড অবস্ট্রাকশন যদি হয় তাহলে তোমার মোনোফোনিক, and this is to be examined further. আর যদি পলিফোনিক হয়, অবস্ট্রাকশনটা সরে যাচ্ছে। ইয়েস ডিজিজ আছে, বাট এটা কি সরে হবে যাচ্ছে পুরো লাং জুড়ে মাল্টিপল জায়গায় তোমার এরকম হয়ে আছে। তার কিছু হতে পারে মোস্ট কমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, দেন সিওপিডি। ঠিক আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা দেন সিওপিডি। তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমা আর সিওপিডি দুটোই যদি হয় তাহলে দুটোর মধ্যে তুমি ডিফারেন্সিয়েট করবে কেমন করে? ওই তো FEV1 FEV। So what is the basic difference between bronchial asthma and COPD? এখন তো আমরা বলি bronchial asthma COPD complex, আমরা আর আলাদা করে বলতে চাই না, মানে আলাদা আলাদা বলি না, একসাথেই বলতে শুরু করি bronchial asthma COPD complex। কিন্তু কি করে দুটো ডিস্টিংস, মানে একটা মানে ব্যাপারটা ঠিক এইরকম। ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে bronchial asthma, ঠিক আছে, আর এই হচ্ছে COPD। তাহলে লাইফে একটা টাইম থাকবে দিস ইজ আ কমপ্লেক্স, দুটোর ওভারল্যাপ, কিন্তু একই ডিজিজেরই পার্ট। দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট কি করে করবে? তাহলে কি টেস্ট করবে? ব্রঙ্কোডাইলেটেড রিভার্সিবিলিটি টেস্টিং। হোয়াট ইউ নিড, কি এক্সামিনেশন? ব্রঙ্কোডাইলেটেড রিভার্সিবিলিটি টেস্টিং। স্পাইরোমেট্রি। So pulmonary function test. PFT। So pulmonary function test with bronchodilator reversibility. তো এটা দেখতে হবে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে কি হবে, আর কারেক্ট কথা বলতে হবে। FEV1 by FE। একটাই কথা, ব্রঙ্কিয়াল অ্যাজমা কমপ্লিট রিকভারি। কমপ্লিট রিকভারি মানে তুমি যে মুহূর্তে স্টেরয়েড ব্রঙ্কোডাইলেটর দেবে সাথে সাথে সে তোমার কমপ্লিটলি ডাইলেট করে যাবে। সো ইজ ফুললি রিভার্সেবল, এই টার্মটা আমরা ইউজ করি, ফুললি রিভার্সেবল, ঠিক আছে। আর সিওপিডির ক্ষেত্রে আমরা লিখব নট ফুললি রিভার্সেবল, ইনকমপ্লিট রিভার্সিবিলিটি বা নট ফুললি রিভার্সেবল। দিস আর দ্য ক্যাচি টার্ম। এই টার্মগুলো যখনই তুমি ইউজ করবে জানবে যে তোমার আপলিফমেন্ট হয়েছে অ্যাজ ডক্টর। উল্টোপাল্টা কথা বললে হবে, তার মানে ওগুলো এখনো তুমি বেস লেভেলে রয়েছো, ঠিক আছে। এই লেভেলে কথা বলতে হবে যে দিস ইজ ফুললি রিভার্সেবল, ইট ইজ নট ফুললি রিভার্সেবল। আমরা ইরিভার্সেবলও বলছি না, নট ফুললি রিভার্সেবল, কমপ্লিট রিকভারি, ইনকমপ্লিট রিকভারি, ঠিক আছে হলো। সো পিএফটি লাগবে আমার, স্যার ওই এটার নাম হলো পালমোনারি ফাংশন টেস্ট উইথ Bronchodilator ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট। ব্রঙ্কোডাইলেটর মানে পিএফটি দু ধরনের হয়। পিএফটি যখন করা হয় নরমালি একটা যন্ত্রের মধ্যে আমরা নিঃশ্বাস নিয়ে টানার টেস্ট করতে পারি, এই টেস্টটাই করা হয়ে গেল একবার, তারপরে আমরা ব্রঙ্কোডাইলেটর দিয়ে আবার করানো হলো। এটাকে বলা হয় প্রি টেস্ট আর ওটাকে বলা হয় পোস্ট টেস্ট। তাহলে পোস্ট টেস্ট reversibility, and that post test reversibility is fully reversible in bronchial asthma, not fully reversible in chronic obstructive pulmonary disease. আচ্ছা, এছাড়াও আর একটা সাউন্ড পাওয়া যায়, সেটাকে বলা হয় প্লিউরিটিক রাব। হ্যাঁ প্লিউরিটিক রাব। কি বলে? প্লিউরিটিক রাব। না আর একটা আছে ফ্লুয়েড রাবের আগেও, সেটাকে বলা হয় ইনস্পিরেটরি স্কুইক। ইনস্পিরেটরি স্কুইক, SQUEAK, ইনস্পিরেটরি স্কুইক কিসে পাওয়া যায়, বা যেটার আর একটা নাম হচ্ছে ভেলক্রো ক্রেপিটেশন। ভেলক্রো ক্রেপিটেশন কোথায় পাওয়া যায়? ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। দেখো ক্রেপিটেশন বা ক্র্যাকলস নর্মালি তোমার তো ইন্সপিরেটরি, ঠিক আছে। এখানে একটা স্পেশাল টাইপ অফ আমরা এক জিনিস বলছি যেটা বোথ ইন্সপিরেটরি স্কুইক নাম দেওয়া হয়েছে আর ভেলক্রো ক্রেপিটেশন অনেক সময় আমরা বোথ এক্সপিরেটরিতেও পেতে পারি। কি হয় সেখানে, ওই যেমন করে যে কোনো ভেলক্রো কারো যদি থাকে চট করে খোল, কারো জুতোতে যদি থাকে
আওয়াজ হবে, দ্যাট সাউন্ড ইজ জাস্ট লাইক ওরকম ভেরি ফাইন ক্রেপিটেশন, শুনলেই বোঝা যায় দিস ইজ আইএলডি। ঠিক আছে, তো এইটা হচ্ছে। আর একটা যেটা ও বললো সেটা হচ্ছে যে এটা আমরা প্লুরাল রাব, প্লুরাল রাব, নিউমোনিয়া প্লুরাল রাব আমরা কিভাবে পেতে পারি? প্লুরাল রাব ইজ নাথিং বাট আ leathery scratchy sound, leathery scratchy sound developed due to the friction of the visceral and the parietal pleura. কেন হয়েছে না? কোনো প্লুরাল ইনফ্লামেশন হয়েছে। প্লুরাইটিস। So pleural inflammation is known as pleurisy, pleurisy বা pleurisy, and that pain যে পেশেন্ট যখন কমপ্লেন করে, তুমি যখন টিচারকে তুমি বলবে যে হোয়াট টাইপ অফ পেন ইজ দিস, দিস ইজ কল্ড প্লিউরাইটিক পেন। প্লিউরাইটিক পেন ইজ নাথিং বাট আ স্ট্যাবিং লাইক পেন, শার্প স্ট্যাবিং পেন। ঠিক আছে, একদম ছিঁড়ে যাওয়ার মানে একদম সূচের মতো বিচ্ছে এরকম ব্যথা। কিসে হয় না? ইন বোথ ফেজ, ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন। যখন ইন্সপিরেশন হয় তখনও রাবিং হচ্ছে, আবার এক্সপিরেশনের সময়ও রাবিং হচ্ছে। সো বোথ ফেজে তুমি পাবে, অ্যান্ড ইট উইল গেট স্টপ ইফ ইউ স্টপ ইউর রেসপিরেশন। তাই তো? তাহলে তুমি নিঃশ্বাস নিচ্ছ পেলে, ছাড়লে পেলে, কিন্তু তুমি যদি বলো যে প্লিজ হোল্ড ইউর রেসপিরেশন, আপনি আপনার নিঃশ্বাসটা একটু ধরে রাখুন, তাহলে কি তখন সাউন্ড পাবে? পাবে না। দিস ইজ আ কমন থিং হুইচ ইজ যেটাকে আমরা ডিফারেন্স করি বা ফ্রম পেরিকার্ডিয়াল রাব। তো পেরিকার্ডিয়াল রাব হচ্ছে অলওয়েজ অন একটা এরিয়া, সিঙ্গেল এরিয়া। কোথায়? সেটা হচ্ছে প্রিকর্ডিয়াম। প্রিকর্ডিয়াম ছাড়া আমরা তো কোথাও পাবো না। হোয়াট ইজ প্রিকর্ডিয়াম? প্রিকর্ডিয়াম ইজ দ্য এরিয়া অফ দ্য চেস্ট ওভারলাইং দ্য হার্ট। ঠিক আছে, এটাই ডেফিনেশন। তো এখানে আমরা যে যদি কোনো সাউন্ড পাই তখন আমাদের মধ্যে ডিফারেন্স করতে হবে যে ওয়েদার ইজ পেরিকার্ডিয়াল রাব অর দ্য প্লুরাল রাব। কিন্তু প্লুরাল রাব তো আমার এদিকেও থাকতে পারে, তখন কি আমি আর পেরিকার্ডিয়াল রাবের কথা ভাববো না? আচ্ছা, কিন্তু ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যে দেখো, ইন্সপিরেশন এক্সপিরেশনে যখন তোমার পেরিকার্ডিয়াল রাব হচ্ছে অ্যান্ড রেসপিরেশন বন্ধ করে দিলে থেমে যাচ্ছে, বাট হার্টের ক্ষেত্রে কি হয়? বেসিক ক্লাসিক্যালি এটাকে বলা হয় ট্রাইফেজিক। ঠিক আছে, অ্যান্ড সাউন্ডটা প্রায় অলমোস্ট সেম থাকে, বাট ইউ ক্যানট স্টপ পেরিকার্ডিয়াল রাব, কারণ আমরা হার্ট তো থামাতে পারবো না। সো ইটস অলওয়েজ কন্টিনিউয়াস। আর লোকেশন ইজ ওভার দ্য পেরিকার্ডিয়াম, প্রিকর্ডিয়াম অনলি। আর তোমার লাং তো যে কোনো জায়গায় হতে পারে। প্লুরিসিতে কি হয়? প্লুরিসি ইজ স্টার্টিং অফ এনি নিউমোনিয়া। নিউমোনিয়ার প্রথম পার্টেতে প্লুরাল গায়েতে ইনফ্লামেশন যখন হয় তখন প্লুরিসি থাকতে পারে। One patient has got pleuritic chest pain and you get pleural rub. ঠিক আছে, on the day 1 of your examination. On 4th day, when you are examining that pleural rub, you are not getting that pleural rub, but the sound is diminished. Now tell me, is it a good sign or bad sign? Bad sign. Why? প্রোগ্রেস টু কি হয়েছে? কেন কমেছে? প্লুরাল ইফিউশন। তাহলে দুটো জিনিসই তো বলতে হবে। কেন কেন ভালো তো হতে পারে। ভালো তো তাহলে ইট মে বি আ গুড সাইন অর আ ব্যাড সাইন। এবার তাহলে দুটোই বলতে হবে, ওপেন মাইন্ড। গুড সাইন কখন হতে পারে? তাহলে তুমি তো জানো প্লুরিসি হয়েছে, তাহলে তুমি অ্যান্টিবায়োটিক দিয়েছো, তাহলে প্লুরিসি অ্যান্টিবায়োটিক দিয়ে তার রিকভারি হয়ে যেতে পারে অন দ্য 4th ডে। হতেই পারে তুমি অগমেন্টিন দিয়েছো, কোয়ামাক্সিক্ল্যাব দিয়েছো, তা কমে গেছে, তাহলে ইট মে বি আ গুড সাইন অন দ্যাট সেন্স। তাহলে দেয়ার উইল বি আদার গুড সাইন্স লাইক নো ফিভার, নো কাফ, অ্যান্ড পেশেন্ট কি বলবে? আমি ভালো আছি, তাই তো? পেশেন্ট ইজ গেটিং ওয়েল। আর যদি তুমি দেখো ব্যাড সাইন, তাহলে তোমার কি হবে? তুমি বলবে তাহলে ইট প্রোগ্রেস টু ইফিউশন। তাহলে ওই যে খসা লাগছিল মাঝে জল চলে এসেছে, প্লুরাল ইফিউশন। তাহলে ফ্রিকশন কমে গেছে, তাহলে সাউন্ড কমে গেছে, তাহলে তার জ্বরও থাকতে পারে। বা যদি জ্বর নাও থাকে, অ্যাটলিস্ট তার চেস্ট পেনটা শার্পনেস থেকে হেভিনেস হয়ে গেছে। যেহেতু ইফিউশনে হেভিনেস হয়, আর কি হতে পারে? কাফ থাকবেই থাকবে, কারণ ইফিউশন বলো প্লুরাইটিস বলো সবেতেই কাফ একটা থাকবেই, সেটা ড্রাই হোক বা স্ক্যান্টি এক্সপেক্টোরেন্ট কাফ হোক, থাকবে। তাহলে কাফ থাকবে। ওকে, তাহলে এইটা হলো। তাহলে এইটা আমাদের ভাবতে হবে। এবারে আমরা অসকালটেশন সবই দেখিয়েছি তোকে, তাই তো? পিঠে অসকালটেট করে দেখিয়েছি তো। হ্যাঁ, তো এইবারে তোমাকে
মনে রাখতে হবে যে এই সব কিছুর মধ্যেও ভোকাল রিজোনেন্সকে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? কারণ ভোকাল রেজোনেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডায়াগনোস। তাহলে একটা চেস্ট প্যাথোলজি বলতে গেলে তোমাকে কি কি এক্সামিনেশন থেকে বলতেই হবে, এটা একদম লিখে রাখো। নাম্বার 1 হচ্ছে এপেক ট্র্যাকিয়াল পজিশন, যাই হোক তোমাকে বলতে হবে, ঠিক আছে? যাই হোক, তুমি মেজারমেন্ট কোন দিক উঠেছে নেমেছে না বললেও কিচ্ছু এসে যায়, ওকে? কিন্তু ট্র্যাকিয়াল পজিশন তোমাকে বলতেই হবে। তোমাকে বলতেই হবে যে তুমি তোমার ইয়েতে পারকাশনেতে ডালনেস পেয়েছো নাকি রিজোনেন্ট পেয়েছো নাকি তুমি হাইপার রিজোনেন্ট পেয়েছো। থার্ড হচ্ছে অসকালটেশনে তুমি কোন ধরনের সাউন্ড পেয়েছো, ব্রঙ্কিয়াল না ভেসিকিউলার, অ্যাডভেন্টিশিয়াস সাউন্ডের মধ্যে তুমি ব্রঙ্কাই নাকি তোমার ক্র্যাকলস। আর হচ্ছে তোমার লাস্টলি হচ্ছে ভোকাল রিজোনেন্স, ডিমিনিশড নাকি নর্মাল নাকি ড্যাম্পেন্ড, ঠিক আছে? এই তিনটে জিনিস, এই চারটে জিনিস তোমার মাস্ট ফর এনি রেসপিরেটরি সিস্টেম ডায়াগনোসিস। সরি, আমি ডিমিনিশড আর ড্যাম্পেন্ড বলেছি না, তাহলে নর্মাল মানে ইনক্রিজ সাউন্ড, তাহলে দুটো ভুল বলে ফেলেছি। তাহলে ইনক্রিজ সাউন্ড অথবা ড্যাম্পেন্ড সাউন্ড অথবা নর্মাল সাউন্ড, ঠিক আছে? বলো ড্যাম্পেন্ড সাউন্ড জানো যে মিডিয়া চলে এলেই ড্যাম্পেন্ড হয়ে যাবে, আর ব্রঙ্কিয়াল যখন তোমার কনসলিডেশন হয়ে যাবে তখনই তোমার সাউন্ড বেড়ে যাবে, ঠিক আছে? বলো, তাহলে এইটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমে আর কিছু থাকবে না। স্যার একটা জিনিস, স্যার ব্রঙ্কিয়াল সাউন্ড যখন আগেরবার যখন পড়েছিলেন তখন বলেছিলেন 3টে এরিয়াতে পাওয়া যায়, ট্রাকিয়া, সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস আর ইন্টারস্ক্যাপুলার রিজিয়ন। তো আমি পিঠে যখন ইয়েটা করছি তখন কি আমি বলবো সব কটাতেই ভেসিকুলার, তাহলে আমি ওটা আলাদা করে বলবো? ভেসিকুলার বলবে বাবা, পিঠে সবসময় পাওয়া যায় না। তুমি এইটা বলে ডেফিনেটলি বলবে। ওটা তো তোমাকে যদি এক্সামিনার বলে যে তুমি ওই যে এখানে কি, তখন বলে হ্যাঁ সামটাইমস এখানে পাওয়া যায়। তুমি দেখবে বইয়েতেও লেখা আছে সামটাইমস ইউ মে গেট, তুমি যে কোনো তুমি বইয়ের ইয়ে খোলো তুমি দেখবে সামটাইমস ইউ মে গেট ব্রঙ্কিয়াল ফিজিওলজিক্যাল ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড অন দ্য ইন্টারস্ক্যাপুলার রিজিয়ন। সামটাইমস ইউ মে, এই কথাগুলো আছে, নট অলওয়েজ। কোথায় অলওয়েজ লেখা থাকবে? ট্রাকিয়া। You will get always bronchial breath sound on the trachea. এটাই হচ্ছে সাউন্ড ব্রঙ্কিয়াল। স্যার বলছি, যখন আমরা অ্যান্টিরিয়র চেস্টাল এক্সামিনেশন করব তখন কি পেশেন্টকে শুয়েই রাখতে হবে নাকি আমরা বসিয়ে ওটা করতে পারবো? জেনারেলি তোমাদের এখানে বসা পেশেন্টই দেওয়া হবে, তো বসিয়েই করবে, সেটাই বেস্ট। যদি কোনো পেশেন্ট যদি দেখো খারাপ থাকে, যদি শুয়ে থাকে, যদি উঠতে যদি বসতে না পারে, তুমি তাকে জিজ্ঞেস করবে আপনি কি বসতে পারবেন, যদি না বসতে পারে তাহলে শুয়েই করবে, কিন্তু ব্যাক করতে গেলে তোমাকে বসাতেই হবে। আচ্ছা, মানে যখন লং কেসে পেশেন্ট যদি তখন স্যার কন্ডিশন খারাপ থাকে তখন স্যার ব্যাক কী করে করবো ওটা? কোনো অসুবিধা নেই। যদি তুমি যদি সেখানে যদি পেশেন্টের কন্ডিশন এমনই থাকে যে তুমি এক্সামিন করতে পারো নি, তাহলে তোমাকে এক্সামিনারকে একদম বলতেই হবে, বলে দিতে হবে যে আমি এই রিজনের জন্য ওইটা আমি এক্সামিনেশন করতে পারিনি। আর স্যার আপনি বলেছেন যে মানে পেশেন্টকে আমরা মিনিমাম মুভমেন্ট করাবো, তো যদি আমি অ্যান্টিরিয়র চেস্টাল আমি মানে শুয়ে রেখেই করি তখন কি প্রথমেই সব মানে ইন্সপেকশন, পারকাশন, অসকালটেশন অ্যান্টিরিয়র প্রথমে আগে করে নিয়ে তারপর সব করে দিবি সব। ওটা মানে এক্সটার্নাল যখন থাকবে ওনার সামনে আমরা ওটাই করবো, তাই তো? মানে এমন ব্যাপার নেই তো যে প্রথমে পারকাশন আগে একসাথে? তোমাকে যদি প্রশ্ন করে তোমার এক্সপ্লেনেশন আছে, তোমার এক্সপ্লেনেশন তো আছে যে আমি পেশেন্টকে লেস মুভমেন্ট করতে চাই, তার লেস ডিসকমফোর্ট করতে চাই, হ্যাঁ, আই এম ট্রিটিং হিম অর হার সিম্প্যাথেটিক্যালি, হয়ে গেল। তো তোমার ওই 20 নম্বরের জায়গাতে তুমি হিট করে দিয়েছো এক্সামিনারকে, মুখে বলে হিট করে দিয়েছো এই জায়গায়, আমি এটা করেছি। বাড়ির লোক থাকবে, তার থেকে তুমি হিস্ট্রি নেবে, যদি কথা বলতে না পারে এক্সামিনেশন যতটুকু করার করবে। যে এবার যদি পেশেন্ট যদি কমেন্ট, ধরো যার গ্লাসগো কোমা স্কেল হয়তো 4 কি 5, যে কমেন্ট ফলো করছে না, তাহলে তুমি কমেন্ট হয় যেগুলো সেগুলো তো করতে পারবে না, তাহলে তুমি সেখানে লিখবেও যে পেশেন্টের জিসিএস পুয়ার এবং তাকে কমেন্ট ফলো করতে পারেনি, সো ক্যানট বি ডান, ক্যানট বি ডান, হয়ে গেল। তুমি এক্সামিনারকে তখন বলবে যে পেশেন্টের এই জিসিএস থাকার জন্য আমি এই এক্সামিনেশন আমি করতে পারিনি, বিকজ পেশেন্টকে আমাকে কমেন্ট দিতে হতো, পেশেন্ট কমেন্ট ফলো করতে পারেনি। পারকাশন তো তোমার হাতে, তোমার রিফ্লেক্স, ধরো তুমি যদি সিভিয়ার কথা বলো, রিফ্লেক্স তোমার হাতে, তাই তো? টোন তোমার হাতে, ঠিক আছে?
তো যেটা দেখার সেটা দেখতে পাবে, রিফ্লেক্স তোমার হাতে, টোন তোমার হাতে, পাওয়ারটা নয় তোমার হাতে নয়, ঠিক আছে, সেন্সেশনও তোমার হাতে নয়, ঠিক আছে, তো ক্লোনাস আবার তোমার হাতে, তো সেগুলো তো তুমি দেখতেই পাবে। একদম, এবং যেগুলো করতে পারোনি সেগুলো রিজন লিখে দেবে বা বা বলে দেবে এক্সামিনারকে যে আমি এই জন্য করতে পারিনি, তাহলে তোমার বলবে এই কারণে আমি তার পেশেন্ট বলতে পারিনি, এই জন্য আমি করতে পারিনি, পেশেন্টকে আমি ডিসকমফোর্ট করতে চাই না। বিকজ এবার যদি বলে যে তাহলে তুমি তোমাকে তাহলে তো তুমি ডায়াগনোসিসই করতে পারবে না, তখন বলবে যে স্যার we are in the era of 2026 where we are using multiple investigation modalities, newer investigation modalities. So what I cannot do or judge by the examination, I can do it with the investigation, relevant investigation. So I will go for investigation to confirm this things. স্যার ফিমেল পেশেন্ট পড়লে এটা ফিমেল পেশেন্ট পড়লে এগুলো কি করে মানে প্রপারলি অ্যাপ্রোচ কিভাবে করবো, মানে ওনাকে মানে এক্সপেনশন দেখাটা ওগুলো দেওয়া হবে না? কি বলো? ফিমেল পেশেন্ট যদি পড়ে মানে দেওয়া হবে? তোমার এগুলো চিন্তা নেই বাবা, আমরা ঠিক তোমাকে বুঝে দেবো। লং কেসে তো বড্ড বেশি চিন্তা করছে, বুঝতে পারছি। লং কেসে তোমার কোনো চিন্তা নেই। আরে লং কেসে আমারই লং কেসে থাকলেও কিছু অসুবিধা হবে করবো না। না। তুমি সেখানে ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকবে এবং তুমি সেই ফিমেল অ্যাটেন্ডেন্ট ইউজ করেছো কিনা সেটা এক্সামিনারকে যদি তুমি বলতে পারো, গুড, তাহলে তোমার ওই আবার একটা জিনিস 20 নম্বরে হিট করছে, স্ক্রিন ইউজ করেছো কিনা, স্ক্রিন ইউজ করেছো কিনা, ফিমেল অ্যাটেন্ডেন্ট আছে কিনা। তোমাকে যে কোনো ফিমেল এক্সামিনেশন দেওয়ার সময়তে একজন সিস্টার সেখানে দাঁড়িয়ে থাকবে, ওকে ওকে শান্তি? স্যার বলছি লেটারে দাঁড়া, ওটা শুনে নি। একটা সিস্টার দাঁড়িয়ে থাকবে। হায়ার মেটাল ফাংশনে আলার কনসিয়াস কোঅপারেটিভ বা মেমোরি ওগুলো লিখি, কিন্তু স্যার যেমন আমার টেস্টে পড়েছিল পেশেন্ট পুরো ইন্টিউবেটেড ছিল, পুরো হিস্ট্রিটাই মানে পেশেন্ট থেকে নিতে হয়েছে, একদম তখন নো প্রবলেম। ওই জায়গাটায় কি লিখবো আলার কনসিয়াস ওইখানটা না নো, তুমি যা আছে তাই লিখবে, তার তো মেন্টাল কন্ডিশনে কিছু নেই, তুমি জিসিএস দিয়ে ছেড়ে দেবে জিসিএস একদম। আর নন তুমি তো অ্যাসেসমেন্ট দেখো, তুমি মেন্টাল কনসিয়াসনেস অ্যালার্ট দেখতে গেলে যেটা অরিজিনাল আমরা স্ট্রাকচার ফলো করি, দ্যাট ইজ কল্ড মিনি মেন্টাল স্ট্যাটাস কোড। সো মিনি মেন্টাল স্ট্যাটাস কোড তুমি দেখতেই পারবি না এই পেশেন্টের, তাহলে তুমি ম্যাক্সিমাম কি করতে পারো, গ্লাসগো কোমা স্কেল, গ্লাসগো কোমা স্কেল তোমার অ্যাটলিস্ট এই পেশেন্টের তোমার 3 or 4 হবে, সো তুমি বলে দেবে জিসিএস 4, মিটে গেল, আর শেষ, তোমাকে আর কিছু বলতেই হলো না। এবং প্রতিটা এক্সপ্লেনেশন যা যা তুমি করতে পারোনি জিসিএস 4 দিয়ে এক্সপ্লেনেশন দেবে যে আমি জিসিএস 4 টাইম এগুলো করতে পারি, যা করার আমি ইনভেস্টিগেশন করব, এক্সামিনেশন বা ইনভেস্টিগেশন, প্রত্যেকটার আনসার আছে, কিন্তু তোমাকে একটু বুদ্ধি করে বলতে হবে, প্রত্যেকটার আনসার আছে, ঠিক আছে? বোঝা গেল? বলো। আস্তে কথাটা উঠছে না, আস্তে। লং কেস নিয়ে বলছো তো, এটা আমি কালকে বলবো, আজকে আমি বলছি না, সেগুলো আমি পরে আসছি। আজকে আমি ল্যাটারাল টেস্ট হল এক্সামিনেশনটা কখন করবো? ল্যাটারাল এক্সামিনেশন দেওয়াই হয় না। না ধরুন হচ্ছে মানে লং টেস্ট পড়েছে, হ্যাঁ, মানে টেস্ট এক্সামিনেশন করতে হ্যাঁ। হচ্ছে, মানে ল্যাটারালটা মানে কোন কোন স্টেপ? যখন ধরো বসে আছে পেশেন্ট, ঠিক আছে, যদি বসে থাকে বা যদি শুয়ে থাকে তখনই করবে। যদি পেশেন্টকে উঠতে পারছো না, বসে আছে, তখনই তুমি তার পেশেন্টকে তুমি শুয়ে শুয়েই সে মাথার উপর হাত তুলতে পারে আর বসে থেকেও মাথার উপর হাত তুলতে পারে। তুমি সেই সময় একই সময়তে যখন তুমি ভোকাল রেজোনেন্স দেখছো এখানে এখানে, একইভাবে এখানে এখানে দেখে নিলে, যখন তুমি পারকাস করছো এখানে 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 এখানে, একইভাবে এখানে 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 করে নিলে, একইভাবে অস্কালটেট যখন করছো তুমি অস্কালটেট এখানে করলে, করে আবার এখানে 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 করলে, হয়ে গেল, আর তো কিছু নেই। ল্যাটারাল চেস্ট, এই মাথার উপরে এখানে হাত রাখতে হবে, দিস ইজ দ্য পজিশন অফ ল্যাটারাল চেস্টওয়াল এক্সামিনেশন, মাথার উপরে হাত রাখতে হবে। অ্যান্টেরিয়ারে হচ্ছে দুটো হাত নিজের শোল্ডারের উপর রেখে সামনে ঝুঁকতে হবে, দিস ইজ দ্য পজিশন, ঠিক আছে? দিস ইজ দ্য পজিশন অফ ব্যাক, ব্যাক, ওকে? অ্যান্টেরিয়ারে জাস্ট হাত লাইং হেল্পলেসলি অন বোথ সাইড, হ্যাঁ ওই তো হাঁটু। ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে রেসপিরেটরি সিস্টেমেতে এটা হয়ে গেল। এক্স-রে থাকবে, আইডেন্টিফাই করবে, দেখো এক্স-রে ম্যাক্সিমাম প্লুরাল এফিউশন থাকে, কনসলিডেশন থাকে, লাং অ্যাবসেস থাকে, আর নাহলে একটা টিউমারের মতো কিছু থাকে। তোমাকে আইডেন্টিফাই করতে হবে, তোমাকে জাস্ট আইডেন্টিফাই। তোমরা
কোনোদিন এসে আমাদের যে কটা এক্সরে আছে কোনো একটা ডেট ঠিক করবে, আমি তাহলে দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে? বা জাস্ট পরীক্ষার ইয়েতে থিওরির পরে, ঠিক আছে? থিওরির পরে কোনো কটা দিন গ্যাপ আছে? 4 দিন গ্যাপ, একটা দিন 4 দিন মানে কি হলো? ম্যাক্সিমাম ওইগুলো তোমরা দেখেইছো। আমি বললাম এর বাইরে কিছু যেগুলো দেওয়া হয়েছে দেখেছো, 3টে খুব ইম্পর্টেন্ট দেওয়া ছিল। একটা লাং অ্যাবসেস দেওয়া ছিল, একটা কনসলিডেশন, খুব সুন্দর কনসলিডেশন দেওয়া ছিল, একদম জোন আপার জোন কনসলিডেশন দেওয়া ছিল, ঠিক আছে? একদম আপার লোব কনসলিডেশন, আপার লোব না জোন, এই যে একটা দেখবে দেওয়া ছিল এরকম, একটা এরকম আপার জোন কনসলিডেশন দেওয়া ছিল, জোন বলে, ওটাই বলছি। মনে পড়ছে? হ্যাঁ, একটা দেওয়া ছিল হচ্ছে পার্মানেন্ট থাম্ব এমবোলিজম করেছে। এইখানে এরকম একটা ক্যাভিটি দেখা যাচ্ছে, দিস ইজ লাং অ্যাবসেস, ঠিক আছে? আর একটা দেওয়া ছিল এদিকে ছিল এরকম ভাবে ইফিউশন হয়েছে, ঠিক ঠিক আছে? ম্যাক্সিমাম আমরা এখানে যেটা একটা খুঁজে পাইনি, আমাদের আছে সেটা নিউমোথোরাক্স। জেড ব্ল্যাক, নিউমোথোরাক্সটা কেমন হবে না? নিউমোথোরাক্সটা হচ্ছে জেড ব্ল্যাক একটা নিউমোথোরাক্সটা হবে কি না, এখানে সাদা হবে আর তার জায়গাতে এখানে কালো হবে। এখানে একটা এরকম লাং ইয়ে থাকবে আর এই জায়গাটা পুরো ব্ল্যাক হবে, ঠিক আছে? এই হবে, এই যে লাং মার্জিনটা, এই যে কোল্যাপস লাং মার্জিন, ঠিক আছে? আর এইটা, আর সাথে সাথে কিন্তু এইটা ভুলবে না, ট্রাকিয়াল পজিশন ভুলবে না। যখন তোমরা এক্সরে এক্সপ্লানেশন করবে, তোমাকে বলা হলো যে এই প্লুরাল ডিফিউশনটা ধরো দিয়েছে, প্লুরাল ডিফিউশনটা দিয়েছে, তুমি বললে ইটস এ কেস অফ প্লুরাল ডিফিউশন, বললে আইডেন্টিফিকেশন। তোমাকে জিজ্ঞেস করে কেন বলছো, তাহলে তোমাকে বলতে হবে যে এখানে এরকম তোমার কার্ড একটা আমরা হোমোজিনিয়াস ওপাসিটি রয়েছে, যার আপার পার্টটা এরকম কার্ড, আর ট্রাকিয়াটা কোথায় আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রাকিয়াটা কিন্তু অবশ্যই বলবে, নেভার ফরগেট ট্রাকিয়া, ঠিক আছে? ট্রাকিয়াটা বলবে। সে জোনটা একটু বলুন না, মানে আপার আর লোয়ার এই দুটো বলবো। এক্সরেতে জোন হয়, হ্যাঁ, লোব বলতে বলা যায়, কিন্তু জোন হবে। জোন হচ্ছে তোমার কি বলছিস বল? এই তোমার প্রথম যে দুটো এরিয়া 3, 4, 5, 6, এই হচ্ছে আপার জোন, মিড জোন, লোয়ার জোন। ফোকাসও তাই, কিন্তু লোব যদি বলো আলাদা হয়ে যাবে। লোব হলে এখানে 3টে লোব দেখতে পাবে, বলা যায় না। এই এখানে, আর এদিকে হচ্ছে দুটো, ঠিক আছে? বলো, আচ্ছা তাহলে জোন করেই आंसर জোনে আনসার দেবে, জোনে, মিড জোন, আপার জোন না লোয়ার জোন, বেটার আনসার। এরপরে তুমি লোবে আসবে। আচ্ছা, কারণ লোব চট করে তো বোঝা যায় না, সিটি স্ক্যান না হলে কোনটা কোন লোবে। আর রিবের জায়গাটা একটু বলুন না স্যার, রিবেরটা জিজ্ঞেস করে, মানে কটা রিব, ওই লিখে দিলাম তো। না রিব অ্যান্টেরিয়ার এইভাবে কটা রিব গুলো, রিব কাউন্ট গুলো, রিপ কাউন্ট হ্যাঁ আমাকে কাউন্ট করে দিন, কে জিজ্ঞেস করে? আমাকে জিজ্ঞেস কে জিজ্ঞেস করে? মানুষ। রিপ কাউন্টে কি হয়? রিপ কাউন্টে তোমার এরপর এখানে 1 থাকে, এখানে 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে, 6। মনে রাখবে যে এই 6 নাম্বার রিব ডায়াফ্রামকে মিড লাইনে কাট করতে হবে। তার বেশি থাকে, আর এর বেশি যদি হয়, যদি 7 নম্বর রিব এখানে যদি কাট করে, তাহলে হাইপার ইনফ্লেশন অফ লাং, ঠিক আছে? তাহলে 6 নম্বর রিব কাট করতে হবে। তাহলে যদি 6 নম্বর রিব যদি কাট করে, তাহলে এটা 6 নম্বর রিব, এটা 5 নম্বর, এটা 4 নম্বর, এটা 3 নম্বর, এটা 2 নম্বর, এটা 1 নম্বর। তাহলে আমার যদি এই দুটো যদি ইফিউশন থাকে, তাহলে আমি বলবো লোয়ার জোন ইফিউশন এবং মাইল্ড ইফিউশন। যদি এর উপরে উঠে আসে, কত হলো? এখানে 3 আর 4 নম্বরে, হ্যাঁ ছবিটা সেটা কি হ্যাঁ মানে যেটা হ্যাঁ কম দেখতে হ্যাঁ। এবার ধরো এইখানে ইফিউশন আছে, ইফিউশনটা এই বরাবর আছে, তাহলে হয়ে গেল মডারেট ইফিউশন। এখানে আর কি বলবে, এখানে তো মিড জোন বলার নেই, এখানে তো বলবে মিড এন্ড লোয়ার জোন। আর এখানে এতটা ইফিউশন, ম্যাসিভ ইফিউশন, এখানে আপার, মিড, লোয়ার 3টে জনই ইনভলভ হয়েছে। নিউমোনিয়া যেটা আছে, যেটা ছিল, সেটা হচ্ছে আপার জোন নিউমোনিয়া, ঠিক আছে? আপার জোন নিউমোনিয়া।
এখানে না থেকে যদি এরকম ভাবে একটা জায়গা, এটা তো হবে না যদিও, এখানে তো হওয়ার কথাও নয়, একমাত্র রাইট সাইডে তুমি মিড জোন পেতে পারো, মানে লোব আছে বলে মিড জোনে একটা নিউমোনিয়া পেতে পারো। এখানে হলে তো এরকম এতটা বড়টাই, লোবার নিউমোনিয়া হলে এরকম বড়টাই পাবে, একদিকেই পাবে, বড়ভাবে পাবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা চেস্ট থেকে বেরিয়ে আছি। এবার আমাদের আরেকটা যুক্ত হবে তো, এক জায়গায় বসে থাকলে হবে না। আচ্ছা, এবার আমরা চলে আসি কার্ডিওলজি। ঠিক আছে স্যার আরেকটা লাস্ট কোশ্চেন স্যার, যখন আমাদের এক্স-রে বলতে বলবে আমরা কি যে স্যার ওই যে 9টা পয়েন্ট বলে ডায়াগনোসিসে যাব না প্রথমে ডায়াগনোসিস? একদম নয়, তোমাদের কোয়েশ্চেনেই বলা আছে যে আইডেন্টিফাই দ্য রেডিও এক্স-রে, দ্যাট মিন্স তুমি প্রথমে ডায়াগনোসিসই বলবে। তোমাকে দিস ইজ এ ডায়াগ্রাম অফ পিএ ভিউ, ভিউ, নো, ডু নট ওয়েস্ট ইওর টাইম। তোমরা ডাইরেক্ট বলবে যেটা ডায়াগনোসিস সেটাই বলবে। জিজ্ঞেস করে এক্সামিনার তোমাকে প্রশ্ন করবে তারপরে যে কেন তুমি বলছো, তখন তুমি আনসারে ঢোকো, তোমাকে এত কথা বলার দরকার নেই। তুমি ডাইরেক্ট এটা আপারজন নিউমোনিয়া নাকি লাং অ্যাবসেস অন দ্য রাইট সাইড, নাকি প্লুরাল এফিউশন অন দ্য ম্যাসিভ প্লুরাল এফিউশন অন দ্য লেফট সাইড, নাকি নিউমোথোরাক্স, শুধু এটাই বলবে, বলিস না, কিচ্ছু তুই বলার দরকার নেই বাকি কোনো কথা। আমাকে দিয়েছিল কারণ এক্সামিনার তোমাকে তখনই প্রশ্ন করবে তুমি কেন বলছো, আর তুমি যত কথা বলতে যাবে তত তুমি বিভিন্ন ভুল কথায় জড়িয়ে পড়বে, আর সেই ভুল কথায় জড়িয়ে আজে বাজে বকবে, টাইম লস হবে, আর হাতে তোমার ঘড়ি চলছে তখন ঠিক ঠিক করে, তার মানে তুমি কোয়েশ্চেনের আনসারের সময় পাবে না। ঠিক আছে, সো স্ট্রেট ওয়ে হচ্ছে আনসার।